অগ্নি যদি ড্যান্সার না হতো তাহলে অগ্নি কি হতো? এই সোশ্যাল মিডিয়া এটা কি ড্যান্সারদের কেরিয়ার গ্রো করতে হেল্প করছে? একদমই তাই। মনে হয় যে এটা দেওয়া দরকার, তো সেটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। আর সোশ্যাল মিডিয়া এতটাই অ্যাক্টিভ, সেটা পুরো ছড়িয়ে যায়। তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়া অনেক হেল্প করছে, শুধু ডান্স নয়, এটা বিভিন্ন যারা সং করে আর্টিস্ট যারা হয় আর কি। আচ্ছা, তোমার কখন মনে হয়েছিল যে ডান্সটাকেই তুমি প্রফেশনালি করতে চাও? নমস্কার, আমি সৌরভ, তোমরা দেখছো টক টু ইনফিনিটি। আজ আমাদের সাথে রয়েছে বাঁকুড়ার খুব সুপরিচিত ড্যান্সার, কোরিওগ্রাফার এবং মেন্টার অগ্নি সেন। নিজের ট্যালেন্ট এবং কনসিস্টেন্সি দিয়ে যে একটা সুন্দর জায়গা তৈরি করা যায়, এটার কিন্তু একটা ভালো এক্সাম্পল অগ্নি। ওয়েলকাম অগ্নি টু টক টু ইনফিনিটি। হ্যালো। আচ্ছা অগ্নি, এই যে বাঁকুড়াতে তুমি এতটা পরিচিতি পেয়েছো, তো এটা কেমন লাগে যদি একটু শেয়ার করো? অবশ্যই ভালো লাগবে, ভালো লাগে। সব থেকে মেন ব্যাপার যেটা ভালো লাগার কারণ লাগে, যে অনেকে হয়তো আমাকে চেনে না, আমিও তাদেরকে চিনি না। হঠাৎ কোথাও কোনো একটা মেলা বা কোনো জায়গায় গিয়েছি, সেখানে পাশাপাশি কথা হচ্ছে, আচ্ছা এটা অগ্নিদা না, এটা অগ্নিদা না, এটা অগ্নিদা। তো সেটা যেহেতু অপরিচিত, ওরাও আমাকে জানে না, আমি ওকে চিনি না আর কি। তো এটা বেশ নিজেকে একটা ভালো লাগে যে নামটা ছড়িয়েছে আর কি। আচ্ছা, এই যে পপুলারিটিটা, এইটা মানে তুমি যখন ধরো স্টার্ট করলে, মানে কাজ স্টার্ট করলে, তখন কি তুমি ভেবেছিলে যে হ্যাঁ এতটা মানুষ চিনবে বা কিছু? না, কাজের শুরুতে আমি এটা একদমই ভাবিনি। কারণ কোনো কাজের ক্ষেত্রেই মনে হয় না যে স্টার্টিংয়ে ভাবনাটা আসলে আসলে আস্তে আস্তে কাজের মাধ্যমে আমি নতুন কিছু কাজ করতে পারার সাথে সাথে এটা পেরেছি। এই যে তোমার ডান্সের প্রতি যে ইন্টারেস্ট, এটা কবে থেকে এলো তুমি যদি বলো? ক্লাস যখন 3-4 যখন আমি পড়তাম, তখন বেসিক্যালি আমার বোন ডান্স শিখতো। আমি তখন শুরুতে আমি ডান্স করতাম না। আচ্ছা, আমার বোন ডান্স শিখতো আমার নিজেরই মাইমার কাছে, কারণ আমার নিজের মাইমা ডান্স কোরিওগ্রাফার। এখনও উনি ডান্স শেখান বাঁকুড়াতেই, কত্থক ডান্সের টিচার। তো তখন শুরুতে কি হয়েছিল, বোনকে আমি নিয়ে যেতাম ডান্স ক্লাসে, যেটা হয় আর কি। কখনো সময় মামা বাড়িতে থাকা, তাহলে মাইমার ডান্স ক্লাস হচ্ছে, সেটা আমার চোখের সামনে দেখা আর কি। দেন এটা হতো, বোন ভুলে যেত ডান্স, এটার পর কোন স্টেপটা হবে এটা আর কি। তো সেটা আমি মনে করিয়ে দিতাম যখন প্র্যাকটিস হতো বা রিহার্সাল করতো, যে এটার পরে এই স্টেপটা থাকবে, এটার পরে এই স্টেপটা হবে। সেটা থেকে আমারও ভালো লাগতে শুরু করে। মানে বোনকে পৌঁছাতে গিয়ে, বোনের সাথে ইন্টারেকশন করতে করতে তোমার নাচের প্রতি ভালো লাগাটা স্টার্ট হয়। মানে বলতে গেলে ফ্যামিলিতে এটা ছিলই ব্যাকগ্রাউন্ডটা, এবং ফ্যামিলি থেকে তুমি জিনিসটা আরো একটু ভালোভাবে পেরেছি। ইভেন এখনো আমার মাইমা ডান্সের টিচার, মাইমাও ডান্স শেখায়। আমার নিজের বৌদি, সেও ডান্সের টিচার। তোমার কখন মনে হয়েছিল যে এই ডান্সটাকেই তুমি প্রফেশনালি করতে চাও আর কি? আমি শুরুতেই তোমাকে বললাম যে আমার ফ্যামিলিতে মাইমা ডান্সের টিচার। তো মাইমার সাথে ডান্সের, মানে মাইমার কাছে ডান্স আমি করার পর, শেখার পর, মাইমার সাথে সাথে আমি বাঁকুড়াতে একটা টিমের সাথেও যুক্ত ছিলাম, প্রমিথিউস টিমের সাথে। তো সেখানে প্রমিথিউস টিমের সাথে আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, ওনাদের সাথে কাজ করেছি, নতুন নতুন কাজ করার পর ওনারা যখন আমাকে মনে করেছে যে আমি একজন টিচার হিসেবেও যুক্ত হতে চাই আর কি, মানে পারবো আর কি, তখন ছোটোখাটো স্কুলও ওদেরকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি কাজ করেছি, ছোটোখাটো স্কুলে আর কি। তো প্রমিথিউসের বিভিন্ন ব্রাঞ্চ ছিল সেই টাইমে। তো সেই টাইমে সেই ব্রাঞ্চে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করতে করতে পরিচিতি একটা হয়েছিল। তো পরিচিতি হওয়ার পর আমার তখন মনে হয়েছিল যে আমি যদি ফিউচারে ডান্স নিয়ে বা ডান্স টিচার নিয়ে যদি আমি করতে চাই, বা ডান্স টিচার হিসাবে জয়েন হতে পারি আর কি, বা নিজের একটা যদি টিম ওপেন করতে পারি, যেটা মনে হয়েছিল যে নিজস্ব যদি একটা টিম আমি বানাতে পারি, নিজের একটা পরিচয় বানাতে পারি, তাহলে আমি এগিয়ে যেতে পারি। আচ্ছা, এই যে তোমার প্রথম যে পদক্ষেপটা ইন্ডিভিজুয়ালি করার বিষয়ে, এটা কবে থেকে স্টার্ট হলো? 2020 সালে আমার প্রথম হয়েছিল। কারণ 2020-তে আমি আমার নিজস্ব যে টিম স্বস্তিক ডান্স একাডেমি, সেটাও আমি ওপেন করি। সেটা রবীন্দ্র জয়ন্তীতে, আমার 7th মে ছিল রবীন্দ্র জয়ন্তী সে বছরই আমার ফার্স্ট নিজস্ব টিম ওপেন হয়। তারপর থেকে সেই জার্নিটা এখন অবধি চলছে। কেরিয়ারের শুরুতে তোমাকে কি কি প্রবলেম ফেস করতে হয়েছে? কেরিয়ারের শুরুতে প্রবলেম ফেস আমার অনেক ক্ষেত্রেই হয়েছিল। ফার্স্ট যেটা বলবো যে আমার বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো ছিল না, যেহেতু আমার বাবার শরীর অসুস্থতা ছিল। তাহলে সেক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট
ডান্সে ছিল বাট আদার্স দিক থেকে ছিল না। এবার আমাকে তো করে নিতে হবে। এরপর আস্তে আস্তে ক্লাসের ক্ষেত্রে যেটা হয়েছিল আর কি, স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ছোট জায়গা থেকে আমি প্রথম ডান্স ক্লাস বা ডান্স শেখানো শুরু করি। সেই জায়গা থেকে আরেকটু বড় জায়গা, আরেকটু বেশি সংখ্যক স্টুডেন্টকে নিয়ে একটু বড় জায়গা, সেখানেও দেখলাম প্রবলেম শুরু হলো যে 2 দিন থেকে 3 দিন যখনই ক্লাস নিতাম অবজেকশন জানাতো। একটা টাইমিংয়ের ব্যাপার ছিল যে 8টায় ক্লাস বন্ধ করতে হবে। একটা হল নেওয়া হয়েছে রেন্টে, আচ্ছা। তো এরকম হয়েছিল আমার ক্ষেত্রে যে 8টা বেজে গেলো মানে 8টাতেই বন্ধ করতে হবে। এরকমও হয়েছে যে ফ্যান লাইট নিমিয়ে দিয়েছে, স্টুডেন্ট রয়েছে, ক্লাস চলছে, কিন্তু মালিক এসে ফ্যান লাইট নিমিয়ে দিল। ও আচ্ছা। এইসবগুলো ফেস করেছিলাম। তখন আমার মাথায় এসেছিলো যে কীভাবে বের করতে হবে, বেরিয়ে আসতে হবে। আমি তো আর 20 জন স্টুডেন্টকে নিয়ে একটা বড় কিছু ভাবনা চিন্তা করতে পারবো না। বাট শুরু থেকেই আমার গার্জেনরা খুব হেল্প করেছে, এখনও অবধি গার্জেনরা হেল্প করেছে ইন দ্য সেন্স এইভাবে যে বাচ্চাটা, যে এমনও গার্জেন আছে আমার কাছে যে তার বাচ্চা অনেক ছোট, ক্লাস 1-এ পড়ে, সেই স্টার্টিং করেছিল 1-এ, আজ সে মাধ্যমিক দিয়ে 11-12-এ পড়ে, কিন্তু সে কন্টিনিউ আমার কাছে আছে, রয়েছে। তারা অনেকভাবে আমাকে হেল্প করেছে। স্ট্রাগেলটা বা শুরুটা প্রবলেমগুলো এগুলো অনেক ফেস করেছিলাম আমি। একটা জায়গা থেকে আরেকটা জায়গা, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গা, ভাবনা চিন্তা করে পর। আর এখন যে আমি আমার একাডেমি বানিয়েছি, স্টুডিও, সেটা খুব লাকিলি যে দাদা আন্ডারে আছে রিদ্দা বলে, রিদ্দা খুব হেল্পফুল। রিদ্দা যথেষ্ট আমাকে হেল্প করছে। রিদ্দাও আমার পুরো ব্যাকগ্রাউন্ড জেনেছে, জানিয়েছি, বলেছি। এখন ঠিক আছে, এখন কোনো অসুবিধা হয়নি। আগামী দিনেও আমার ভাবনা আছে আমি আরও বড় একটা একাডেমি করব, আরও ভালোভাবে বাঁকুড়াতে, যাতে একটা স্কুল থেকে, একাডেমি থেকে, মানে সেখানে যেন সমস্ত কিছু থাকে, একটা ছাদের তলায় যেন সব কিছু থাকে। এটা আমার ভাবনা চিন্তা আছে পরবর্তী এতে, যে স্বস্তিক ডান্স একাডেমির যে শুধু ডান্স একাডেমি সেটা যেন না হয়, পরবর্তীকালে স্বস্তিক একাডেমি থেকে যাতে গান, পেন্ট, যোগা, সমস্ত, আমি যোগা ক্লাস স্টার্ট করেছি, জুম্বা যোগা চলছে আমার স্বস্তিক একাডেমি থেকে। তো আমার ফিউচার প্ল্যান এটা আছে, আমি একটু আরো বড় স্টুডিও বানিয়ে পর একাডেমিতে, মানে স্বস্তিক একাডেমিতে যাতে সমস্ত কিছু পেয়ে যায় একই ছাদের তলায় আর কি, এটা আমার প্ল্যান আছে, নেক্সট প্ল্যান। ডান্সের সাথে সাথে সেখানে সং, আবৃত্তি, আঁকা, যোগা, এইভাবে প্রত্যেকটা আর্ট ফর্মকে তুলে ধরা আর কি। এই একাডেমিতে সমস্ত আর্ট ফর্মকে তুলে ধরে সেখান থেকে মানে সার্টিফিকেট, ডিটিউশন, এক্সাম। কারণ ডান্স তো শুধু ডান্স শেখা সেটা তো নয়, এক্সাম হয়। আমি এক্সামের আগে আমি অন্য আন্ডারে এক্সাম দেওয়াতাম। এখন আমার নিজস্ব একাডেমি রেজিস্ট্রেশন মানে প্রায় হয়ে গেছে। তো এরপর আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার পেলে আমি আমার নিজস্ব একাডেমির যে এক্সাম আমি করাতে পারবো। তো আমার রিসেন্টলি 2-1 মাসের মধ্যে ওটাও হয়ে যাবে। তো এইটা আমার নেক্সট ভাবনা চিন্তা আছে আর কি। আচ্ছা, তুমি তো বাচ্চাদেরও ডান্স শেখাচ্ছ, আবার পেরেন্টসদেরও শেখাচ্ছ, তো সেই জায়গাতে দুটো ক্ষেত্রে যে দুরকম ব্যাপার, এইটা একটু শেয়ার করো। ফার্স্টে বলি যে দুটো একদম পুরো ডিফারেন্ট, কারণ বাচ্চা একদম বাচ্চা, আবার বড় মানে একদম বড় আর কি, তারপর আবার পেরেন্টস। তো তাদের ক্ষেত্রে বেসিক্যালি আমার ভালো লাগে বাচ্চাদের ডান্স শেখাতে, কারণ বাচ্চাদের ডান্স শেখানো মানে হচ্ছে একটা কঠিন ব্যাপার, কিন্তু কারণ বড়রা সহজেই বুঝতে পেরে যায় বা বুঝে যায় যেটা বলবো যে এই স্টেপটা এটা হবে, এটা হবে। তো বাচ্চাদেরকে বোঝাতে অনেক টাইম লাগে, তারা একটা ক্লাসেও পারে না, তাদের জন্য মিনিমাম 8টা ক্লাস তো লাগবেই। তারপরও মানে অপরিচিত থাকে, বাচ্চা আমাকেও কখনো দেখেনি, আমিও তাকে কখনো দেখিনি। সো ফার্স্টে আমার একটা ইন্ট্রোডাকশন বাচ্চার সাথে, সেটা পুরো তাদের মতো করে, আমার মতো নয়, সেটা বাচ্চাদের মতো করে, বাচ্চাদের সাথে খেলাধুলা করে, রাইমসের মাধ্যমে, গান করে, হাসি ফুর্তি, এইসবের মাধ্যমে বাচ্চাদেরকে আমার প্রথমে মানে ওদের মনটাকে জয় করতে হয়। তো ওদের মনটা জয় করার পর তারপর ওরা যখন আমি ওদের মতো বন্ধুর মতো হয়ে যায়, তখন আমি যখন যেটা বলি যে রাইট সাইড, রাইট হ্যান্ড, ডান হাত, এইসবভাবে আমি এগিয়ে যাই, যেটা বড়দের ক্ষেত্রে লাগে না বা পেরেন্টসের ক্ষেত্রে লাগে না। কারণ পেরেন্টসরা প্রফেশনালি আমার সাথে বিহেভ করে, কারণ তারা বড় যেহেতু, আমিও তাদের সাথে সেভাবে বিহেভ করে ডান্স শেখাই তো প্রফেশনালিভাবে। বাট বাচ্চাদের ক্ষেত্রে সেটা হয় না, বাচ্চাদের এফোর্টও দিতে হয়, কারণ একটা বাচ্চাদের ক্লাসে স্ট্রেন্থ থাকে প্রায় 20 জন। এরপর আমার লাইন সেট আপ থাকে, লাইন সেট আপ করার পর আমি যখন ডান্স শেখাই বা কোনো কিছু বোঝাই, তো দেখা গেলো এরকমও হয়, এরকমও সিচুয়েশন হয়েছে যে 5-6টা বাচ্চাকে আমি দাঁড় করিয়েছি এক জায়গায়, একটা ফুল লাইন হয়েছে,
সেখান থেকে আমি দাঁড় করার পর দেখলাম সেই বাচ্চাগুলো আবার কিন্তু আমার পিছনে চলে এসছে, নাহলে মিরারে হাত দিয়েছে বা এদিক সেদিক চলে গিয়েছে। তো এটা হয়ে থাকে, আবার তাদেরকে নিয়ে আসা, আবার যখন ওই বাচ্চাগুলোকে নিয়ে আসি অপোজিট লাইন সেট আপে দাঁড় করিয়েছি, সেই বাচ্চাগুলো আবার অন্য সাইডে চলে যায়। তো এটা হয়ে যায়, বাট আমি ধীর স্থিরভাবে তাদেরকে তাদের মতো করে গান বাজিয়ে রাইমস দিয়ে কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে খেলার ছলে চেষ্টা করি, যেটা বড়দের ক্ষেত্রে হয় না। বড়রা প্রফেশনালি আসে, বড়দের ক্ষেত্রে এফোর্টটাও বেশি লাগে না, বড়রা বড়দের মতো করে ক্লাস করে। বাট আমার ভালো লাগে বাচ্চাদেরকে ডান্স শেখাতে একদম ছোট থেকে। আমার এমনিতেও 3 বছর ক্লাস থেকে, মানে 3 বছর এজ থেকেই আমার ক্লাস স্টার্ট হয়ে যায়। ওকে, মানে বাচ্চাদের ক্ষেত্রে এফোর্টটাও বেশি আর কানেকশন বিল্ড আপটা বেশি করতে হয় বলে ওখানে ভালো লাগাটা আছে। বড়দের সেটা ইয়ে হয় না, বড়রা ঠিক আছে চলছে। ডান্স শেখার যে ইন্সপিরেশনটা, এটা তুমি কোথা থেকে পেয়েছো? ডান্স শেখার ইন্সপিরেশন বলতে ইন্সপিরেশন আমি নিজেই, কারণ আমার নিজের না ভালো না লাগলে আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। আর শুরুতেই তো বললাম যে আমার ফ্যামিলির, আমার বোন, আমার মাইমা, আমার বৌদি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে একটা আছে কালচার লাইফ, তো সেই জায়গা থেকে আমি ইন্সপিরেশন পেয়ে আজকে এই জায়গায় এসেছি। এই যে বিভিন্ন ডান্স একাডেমিগুলো রয়েছে, তার তুলনায় তোমার এই স্বস্তিক ডান্স একাডেমি কোন অংশে বেটার বলে তোমার মনে হয়? দেখো, বিভিন্ন যে ডান্স একাডেমিগুলো রয়েছে বাঁকুড়াতে, তারা নিজস্ব জায়গায় নিজেদের ক্ষেত্রে অবশ্যই বেটার, তারা নিজের জায়গায়। এবার যদি বলো স্বস্তিক ডান্স একাডেমি কেন বেটার, ফার্স্ট যেটা আমি মনে করি স্বস্তিক ডান্স একাডেমিতে, আমি যেহেতু কর্ণধার, এটা আমি বিহেভিয়ার অ্যান্ড ব্যবহার যেটা, কারণ আমার সাথে গার্জেনদের বিহেভিয়ার বা বাচ্চার বিহেভিয়ার যতটা ভালো থাকবে, সেটা মেন জরুরি একটা ইনস্টিটিউশন চালাতে ক্ষেত্রে আর কি, সেটা যে কোনো ইনস্টিটিউশনই হোক। তো সেক্ষেত্রে আমি আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে বা আমার কাছে যারা আসেন, তাদেরকে সব থেকে মেন যেটা প্রেফার করি যে মানুষের সাথে ব্যবহারটা ঠিক রাখতে, টিচার্সদের সাথে, গার্জেনদের সাথে, বাচ্চার সাথে, যে মানে যাতে তারা কোনো রকমভাবে কোনো কিছু আলোচনা বাইরে না করতে পারে। আর ভুল ত্রুটি তো হতেই থাকে, একটা শো, একটা প্রোগ্রাম, একটা এত বড় ইনস্টিটিউশন চালানোর ক্ষেত্রে ভুল হতেই থাকে। এরকম হয়েছে আমার অ্যানুয়াল শোতে, আমার নিজের কিছু খামতি থেকে গেছে, একটা সম্পূর্ণ কোনোভাবে হয় না, একটা কোনো কাজ কিছু না কিছু খামতি থেকে যায়। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে, এত বড় প্রোগ্রাম, একটা সারা বছরে ইনস্টিটিউশনে অনেক কিছু থাকে, অ্যানুয়াল শো থাকে, এক্সাম থাকে, টিচার্স ডে সেলিব্রেশন, এইভাবে অনেক কিছুই চলে একটা একাডেমিতে। সো একাডেমিতে এইসব চলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল ত্রুটিও থাকে। তো সেটা ভুল ত্রুটি হয়, আমি যেটা করি আমার গার্জেনের কাছে যে এবারে ভুল হয়েছে, এটা নেক্সটবার ভুল হবে না। তো সেটা আমার মনে হয় যে এটা সবারই থাকা দরকার, সমস্ত ডান্স একাডেমি থাকা দরকার। এই জার্নিতে তোমার ফ্যামিলি সাপোর্ট কি তুমি প্রথম থেকেই পেয়েছিলে? হ্যাঁ, অবশ্যই। ফ্যামিলি সাপোর্ট না থাকলে তো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না, ফ্যামিলি সাপোর্ট ছিল। আচ্ছা অগ্নি, কখন তোমার মনে হয়েছিল যে মানুষ তোমাকে অ্যাজ এ ডান্সার বা কোরিওগ্রাফার হিসেবে চিনছে? শুরু স্টার্টিংটা কিছুদিন হওয়ার পর, যখন আস্তে আস্তে আমি স্টেজ পারফর্ম করি, যখন আমি বললাম শুরুতেই প্রথমেই বললাম যে আমি প্রমিথিউস টিমের সাথে জয়েন ছিলাম, তখন যখন আমি যখন শো করতাম বা প্রোগ্রাম করতাম, তখন যখন মানুষ চিনছে বলতে, মানুষ যখন জানছে বা মানুষের ভালো লাগছে আমার ডান্সটা নিয়ে, আমারও সেটা ভালো লাগতো যে আমি একটা অন্য ধরনের কোরিওগ্রাফি করলাম, সেটা স্টেজ পারফরমেন্স করলাম, প্রেজেন্টেশন দিলাম, তখন মানুষ সেটা দেখে পর কমেন্ট করলো বা আমাকে বললো পরের দিনে যে এই ডান্সটা তো ওই জায়গায় অমুক জায়গায় ভালো লেগেছে, ভালো হয়েছে। তো সেটা আমার খুব ভালো লাগতো যে কেউ বলছে ভালো লাগছে। তখন আমার মনে হতো যে আমি আরও কিছু নতুন করি বা আমি আরও কিছু ভালো ডান্স নিয়ে করি। তো এইভাবে আমি করতে থাকি। মানে অ্যাপ্রিসিয়েশন, মানুষের যে অ্যাপ্রিসিয়েশন, সেটার থেকে ভালো লাগা এবং আরও ইন্টারেস্টটা বেড়ে। অবশ্যই, কারণ আমি মনে করি যে আমি যদি ভালো না করতাম তাহলে মানুষ আমাকে কমেন্ট করতো না বা করতো না। এই ডান্সটা, এই যে ফিল্ডটা, এটা নিয়ে সোসাইটির যে মাইন্ডসেটটা, এটা কি চেঞ্জ হয়েছে বলে কিছু মনে হয় তোমার? এখন সোসাইটির মাইন্ডসেট চেঞ্জ হয়েছে, কিন্তু আগে সেটা ছিল না। মানে আমি আমার ক্ষেত্রেই বলছি যে যেহেতু আমি ছেলে, একজন ছেলে ডান্স করবে, এটা একটা বিরাট বড় মানে ব্যাপারই। আচ্ছা, শুরুতে এটাই হয়েছে যে একজন মেল ডান্সার, অনেক রকম অনেক কিছু কমেন্ট শুনেছি, বাট আমি শুরু থেকেই ঠিক করেছিলাম যে আমি যেটাই বলুক, আমি কোনোভাবে তাদেরকে মানে জাস্ট আই ডোন্ট কেয়ার, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো অনেকেই আমাকে অনেক রকম অনেক কিছু বলেছে,
বাট আমি তাদের কথা শুনিনি বা কোনোভাবে কান দিইনি বলে আজকে আমি আমার জায়গায় আছি। তো এটাই আর কি, বাট এখন অনেকটা কমে গিয়েছে, আস্তে আস্তে আরও কমে যাবে, বাট কমে যাওয়ার দরকারও, চিন্তাধারাটা দরকার। অ্যাজ এ হবি ধরো এই যে ডান্সটাকে মানুষ এত ভাবছে, এটা কিন্তু আগে ছিল না সত্যি। একদমই ছিল না। এখন এই ব্যাপারটা ধরো তোমরা এই যে ভালোভাবে জিনিসটাকে আরো শেখাচ্ছ এবং মানুষজন এটাকে দেখছে বলে হয়তো আরো অতটা ইম্প্রোভাইজ হয়েছে। কারণ আমি আমার একাডেমির ক্ষেত্রে বলবো, গার্জেনদের ইন্টারেস্ট বেড়েছে। অনেক গার্জেন মানে যারা যোগাযোগ করছে আমার সাথে, তাদের স্টুডেন্টদেরকে নিয়ে আসছে বা তাদের ছেলে মেয়েকে নিয়ে আসছে। এটাও হয়েছে যে একজন স্টুডেন্ট করছে পারফর্ম, তার ফ্রেন্ড, সে তার ফ্রেন্ড যখন দেখছে যে ও একটা ডান্স ভালো করছে কোথায় করছে, এইভাবে ছড়িয়ে গিয়েছে ব্যাপারটা, সোসাইটি তো এইভাবে এগিয়ে যাচ্ছে। এইটার পিছনে আমার মনে হয় মেন রিজন যেটা তুমি আগেও বললে, যে বিহেভিয়ার, যে তোমার সাথে যে কানেকশনটা হয়ে যাচ্ছে, বন্ডটা হয়ে যাচ্ছে মানুষের সাথে, সেটা আরো অনেক কিন্তু ছড়াতে সাহায্য করছে বলে মনে হয়। একদম, এটা না থাকলে তো কোনো বিহেভিয়ারটা না থাকলে তো কোনো কিছুই সম্ভব আছে। বলিউড, হিপ হপ না কন্টেম্পোরারি, কোনটা তোমার বেশি ফেভারিট? বলিউড অ্যান্ড কন্টেম্পোরারি। কেন? কারণ বলিউড এই জন্যই, কারণ যে বলিউড মানে বলিউড হিন্দি মুভি, যে হিন্দি মুভির সং আর কি, সেগুলো নিয়ে কাজ করে, কারণ সেই গানগুলো আমাদের পরিচিত গানই থাকে হিন্দি মুভিতে, যেগুলো আমরা দেখি, সেটা নিয়ে বলিউড গান তো চলে আসে। কন্টেম্পোরারি যেহেতু, কারণ আমি কন্টেম্পোরারি ডান্সার, কন্টেম্পোরারি শিখেছিলাম কলকাতাতে রক্তিমদা বলে। আচ্ছা, তো সেখানে আমি ক্লাস করেছি, এক্সামও দিয়েছি। কন্টেম্পোরারিটা একটু বাকি ডান্সের ফর্ম থেকে একটু অন্যরকম, আলাদা। আচ্ছা, তো সেক্ষেত্রে কন্টেম্পোরারি তো আমার ভালো লাগার জায়গা আছে। একজন ভালো ডান্সার আর একজন গ্রেট পারফর্মার, এটার ডিফারেন্সটা যদি বলো। ভালো ডান্সার সেটা তো ডিসাইড করবে পাবলিক, কারণ আমি ডান্স পারফরমেন্স করবো স্টেজে, সেটা পাবলিক ডিসাইড দেখার পর বলবে যে আমি ভালো ডান্সার নাকি খারাপ ডান্সার। আর গুড পারফর্মারটা আমি মনে করবো যে এটা নিজের স্যাটিসফ্যাকশন, নিজের কাছে আমি আমার নিজের বেস্ট স্টেজে দেবো, তবেই আমি গুড পারফর্মার হতে পারবো। সো আমি আমার নিজের বেস্টটা যখন স্টেজে দেবো, সেটা থেকেই আমি জানতে পারবো এবং আমি নিজে স্যাটিসফ্যাকশন হবো যে আমি অ্যাজ এ গুড পারফর্মার। আর এখানে কি এই জিনিসটা হয় যে অডিয়েন্স কি চাইছে, তার এগেনস্টে আমি কতটা দিতে পারলাম, সেটা হাততালি দিয়ে বোঝা যায় যে হ্যাঁ চলো। হ্যাঁ, এটা একটা ব্যাপার থেকেই থাকে। আমি আমার নিজের বেস্ট দেওয়ার পর অডিয়েন্সের থেকে ওই হাততালি দেওয়ার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমি কতটা বেস্ট দিতে পেরেছি। এবার বিভিন্ন ধরনের শো থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, কারণ গান চুজিং এরও ব্যাপার থাকে। যদি সেটা কালচারাল প্রোগ্রাম হয়, তাহলে আমি কালচারাল মিউজিকের উপর কালচারাল স্টেপ দিয়ে বা কালচারাল টাইপের করবো। এবার সেটা যদি কলেজ সোশ্যাল হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে ঠিক করতে হবে যে মিউজিকটা আমার সেই ধরো, যেহেতু কলেজ স্টুডেন্টসরা আছে, তাহলে স্টুডেন্টসরা কোন মিউজিকটা বা কোন গান বা কীরকম স্টাইলটা পছন্দ করবে। তো সেটা অ্যাজ এ গুড পারফর্মার, মানে যে পারফর্ম করবে আর কি, তাকে ডিসাইড করতে হয়। তো আমি বলবো যে স্টেজ শোটা কীরকম টাইপের হবে, সেটার উপর ভিত্তিতে বা সেটার ভিত্তিতে পারফরমেন্স করাটা ঠিক দরকার। এই সোশ্যাল মিডিয়া, এটা কি ড্যান্সারদের কেরিয়ার গ্রো করতে হেল্প করছে? একদমই তাই, কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে এখন তারা বিভিন্ন দিক থেকে অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে। তো আমি সোশ্যাল মিডিয়াতে আমার ভালো কাজ বা আমার ভালো ডান্স আমি নিজেও করে থাকি, আমার প্রোফাইল আছে আর কি। আমি আমার প্রোফাইলেও আমি ভালো কাজ যেটাই হয় আমার মনে হয় যেটা দেওয়া দরকার, তো সেটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। আর সোশ্যাল মিডিয়া এতটাই অ্যাক্টিভ, সেটা পুরো ছড়িয়ে যায়। তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়া অনেক হেল্প করছে অনেক ডান্সারদের, অনেক ডান্স কোরিওগ্রাফার, শুধু ডান্স নয়, এটা বিভিন্ন যারা সং করে আর্টিস্ট যারা হয় আর কি, তাদের ক্ষেত্রেও হেল্প করছে। ভাইরাল হওয়া আর একজন জেনুইন আর্টিস্ট হওয়া, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স বলে মনে করো তুমি? তো আজকের ডেটে দাঁড়িয়ে বলছি, ভাইরাল যে কেউ হতে পারে যে কোনোভাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে এরকমও মনে হয়েছে যে ভাইরাল হওয়াটা নিজেই হচ্ছে, এরকমও হয় আর কি। সো ভাইরাল হওয়াটা বেশি ডিফিকাল্ট নয়, কিন্তু একটা জেনুইন আর্টিস্ট হওয়াটা ডিফিকাল্ট। কারণ জেনুইন আর্টিস্ট হওয়াটা শুরু থেকে খেটে করতে হয়
এবং সেটা একটা নিজের সত্তা আর কি, নিজের ঘেটে পড়ে এই জায়গাটা তৈরি করা। আর ভাইরাল তো যে কোনোভাবেই হওয়া যেতেই পারে, হতেই পারে। তো জেনুইন আর্টিস্টটা বেশি ডিফিকাল্ট। ডান্স উইদাউট মিউজিক, এটা কি পসিবল? অবশ্যই পসিবল। ডান্স উইদাউট মিউজিক হয়। আমি আমার নিজের ক্ষেত্রেই বলি এটাও। আমি যখন কলকাতাতে ক্লাস করতে যেতাম কন্টেম্পোরারি ডান্স, তাছাড়াও বিভিন্ন ওয়ার্কশপের সাথে আমি দেখেছি যে মিউজিক পরে করেছে, বা মিউজিক পরে চালিয়ে পর কোরিওগ্রাফি রেডি করেছে। তার আগে ইন্ট্রোডাকশন পার্টে যেটা হতো কি বোঝানো হতো, সেক্ষেত্রে ক্ল্যাপের মাধ্যমে সেটা একটা মিউজিক বেরোচ্ছে, তো সেটার মাধ্যমে ডান্স। তাছাড়াও বিভিন্ন রকমের শব্দ, সেই শব্দের মাধ্যমে কিছু একটা ডান্স দেখানো বা ফুটিয়ে তোলা, বা কোনো একটা টপিক থ্রোয়িং, যেটা গাছ। আচ্ছা, আমাকে আমার টিচার্স বললো একটা গাছ করে দেখাও ডান্সের মাধ্যমে। সো আমার বডির মাধ্যমে আমি কিছু অ্যাক্টিভিটি করে পর আমাকে গাছটা দেখাতে হবে। তো এগুলো করেছি। ডান্স উইদাউট মিউজিক পসিবল। আচ্ছা, এই যে তুমি একটা প্রতিষ্ঠান চালাচ্ছ, তো তোমার কি মনে হয় মানে বাঁকুড়াতে যে ট্যালেন্ট তুমি দেখছো সেটা নিয়ে তোমার যদি কোনো বক্তব্য থাকে? দেখো, বাঁকুড়াতে ট্যালেন্ট কিন্তু আছে, রয়েছে। সেটা শুধু ডান্সের ক্ষেত্রে নয়, যে সং, ক্রাফট, পেন্ট, আরও বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। সবে ট্যালেন্ট রয়েছে, স্টাডি তো রয়েছে। আমরা জানি বাঁকুড়াতে পড়াশোনাতে মাধ্যমিক এইচএসে তো থাকেই, তাছাড়াও এইসব ক্ষেত্রেও রয়েছে। আমি নিজেও দেখেছি, এরকমও হয় আমার নিজস্ব জানা আর কি, যে সে ভালো গান করে, সে গান থেকে আজকে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন বড় জায়গায় প্ল্যাটফর্মে সেখানে গানের জন্য ছড়িয়ে পড়েছে। আমার কিছু জানা আছে ডান্সার, ভালো স্টুডেন্টস আর কি, সে এত ভালো ডান্স করছে, সে কলকাতা থেকেও বেরিয়ে মানে আমাদের স্টেট বার করেও অন্য স্টেটে গিয়ে পর সেখানে ভালো পারফরমেন্স করছে, ভালো নাম নিয়ে করছে। তো ট্যালেন্ট তো আছেই বাঁকুড়াতে। আর শুধু ডান্সে বলবো না, বিভিন্ন ক্ষেত্রেই ট্যালেন্ট রয়েছে। আর এটাতে তোমার কি মনে হয় যে এখন অপরচুনিটি বা এই যে তোমরা এতটা এফোর্ট দিয়ে করছো, এটার কি কোনো পয়েন্টের মধ্যে আছে যে মানে তোমরা এইভাবে জিনিসটা করছো বলে আর একটু বেড়ে যাচ্ছে, মানে অপরচুনিটিটা বাড়ছে? এটা শুধু আমি আমার ক্ষেত্রে বলবো না, এটা সবাই, বাঁকুড়াতে আরও অনেক টিচার্স রয়েছে, সবারই কিছু না কিছু অবদান থেকেই থাকে। তো তাদের মাধ্যমে থেকে তারা তাদের পরিচিতির থেকে এইভাবে এগিয়ে যাচ্ছে। ডান্স ছাড়া ফ্রি টাইমে অগ্নির কি করতে ভালো লাগে? ঘুরতে ভালো লাগে, কারণ ক্লাস আমার রেগুলার থাকে। তো সেক্ষেত্রে আমি বাইরে যাওয়া বা ঘোরা আমার সেটা হয় না। তারপর সব থেকে মেন যেটা থাকে যে স্যাটারডে সানডে উইকেন্ডে সবাই ঘুরতে যায়, আমি পারি না, কারণ স্যাটারডে সানডে বেশি ডান্সের, শুধু ডান্সের ক্ষেত্রে নয়, ক্রাফট, আঁকা বা সং, আমার মনে হয় স্যাটারডে সানডে বেশি ক্লাস থাকে, আর সেটা আমি পাই না। তো সেটার থেকে আমার মনে হয় ঘুরতে যাওয়াটা দরকার। তুমি তো বাচ্চাদেরকেও ডান্স শেখাচ্ছ, গার্জেনদেরকেও শেখাচ্ছ, তো বাচ্চারা তো তোমাদেরকে স্যার বলছেই, গার্জেনরা কি বলে? অবভিয়াসলি গার্জেনরাও আমাকে স্যার বলে, গার্জেনরাও স্যার একদমই দেয়। কারণ দেখো, যে কোনো ক্ষেত্রে যে শিক্ষা দেয় আর কি, সে গুরুই হয়। তো আমার ক্ষেত্রেও সেটা হয়। আমার কাছে এরকমও অনেক গার্জেন আছে আর কি, গার্জেন শুধু বলবো না, মানে স্টুডেন্ট অনেক বড়, মেডিকেলের কিছু ডক্টরস আছে যারা ডান্স শিখতে আসে, টিচার্স আছে, পুলিশও আছে, তাদেরকে আমি দিদি বলি আর কি। তারা কিন্তু হয় অগ্নি ভাই নইলে স্যার, তো এটাই বলে আর কি। তো আছে, অনেক বড় আছে, অনেক বড়, কিন্তু গুরু তো গুরুই হয়। তো সেই জায়গায় অকওয়ার্ড লাগে, চলে আসে। হ্যাঁ, মাঝে মাঝে লাগে, আমি বারণ করি যে অগ্নি বলে ডাকবে, কিন্তু তারা টিচার্স ডেতে সম্মানটা একটা মেন, সম্মানের জায়গায় দিয়ে থাকে। তোমার কি এমন কোনো ডান্স পারফরমেন্স আছে যেটা তোমার মনে আজও গেঁথে আছে? অনেকগুলো ব্যাপার হয়েছে, অনেকগুলো পারফরমেন্স আছে, তার মধ্যে একটা যেটা আমার খুব মানে কাছের আর কি, ভালো সেটা হচ্ছে স্কুল লাইফের 6-7-এ পড়ি তখন। আমি গোয়েঙ্কা স্কুলে পড়তাম, বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তনে। তো সেখানে লাকিদা বলে একজন ছিল আর কি, যে আমাকে
খুব হেল্প করতো ডান্সে। সেও একজন ডান্সার, সেও প্রমিথিউস টিমে, যে টিমে আমি করতাম সেই টিমে সে পারফর্ম করতো আর কি। সেই আমাকে নিয়ে যায় প্রমিথিউস টিমে। তো সে আমাকে সেই টাইমে স্কুলে একটা প্রোগ্রাম ছিল, আই থিঙ্ক স্কুলের প্রোগ্রামটা স্কুল ফাউন্ডেশন ডে ছিল। আচ্ছা। সো স্কুল ফাউন্ডেশন ডেতে আমাকে একটা কবিতার উপর ডান্স ছিল, মানে নৃত্যনাট্য যেটা হয়। আচ্ছা। জুঁই ফুল কবিতাটা নৃত্যনাট্য। আচ্ছা। তো সেটাতে লাকিদা আমাকে হেল্প করেছিল, লাকিদাই আমাকে কোরিওগ্রাফি করে দিয়েছিল, কিন্তু তখন 5-6-এ পড়ি। তো সেটা আমি যখন পারফর্ম করি, তো সেটা খুব, যেহেতু কবিতার মধ্যে নৃত্যনাট্য, তো আর দিনটাও অনেকটা পুরনো ছিল, মানে অনেক দিন আগের কথা বলছি। তো টিচার্সরাও খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। তো স্কুলের টিচারদের কাছে আমি খুব ভালো একটা, তখন মানে তারপর থেকে আমি যদি কোনো বদমাশি করতাম, ওরা অতটা বেশি ইয়ে করতো না আর কি। এটা একটা ভালো লাগার ভালো দিক ছিল। আজকে লাকিদা নেই, লাকিদা আমার কাছ থেকে নেই আর কি। খারাপ লাগে এটা, বাট ওর ওই মানে ওই সিচুয়েশন, ওই এগুলো আমার মনে আজও আছে সমস্তটাই। আর খারাপ দিক তো অনেকগুলো কেটেছে, এটাও একটা ব্যাপার আছে। তখন খাতড়াতে একটা গোল্ডেন জুবলি ছিল আর কি স্কুলের, সেখানে আমি পারফর্মস করতে যাই। তো সেখানে কি হয়েছিল যে, যেহেতু স্কুলের প্রোগ্রাম, তো আমি সেখানে একটা অন্যরকম গান ইউজ করে দিই। তো সেই গান ইউজের কি হয়, যেহেতু স্কুলের প্রোগ্রামে স্টুডেন্টরা অডিয়েন্স ছিল, তো তারা বিভিন্নভাবে বিভিন্ন কমেন্ট পাস করে। তারপর এরকম হয়েছে পাথর টাথর ছুটছে, এইসব গেছে। তো এইসব আর কি, তাও তার মধ্যেও আমরা কোরিওগ্রাফি করে ডান্স করেছিলাম, হাফ করে নেমে গিয়েছিলাম। আচ্ছা। তারপরেও কিছু খারাপ দিক গেছে, যেরকম কলেজ সোশ্যাল বা কিছু পাড়ার অনুষ্ঠান ছিল। কলেজ সোশ্যালের ক্ষেত্রেই বলি, যেটা হয়েছিল কি যে সবাই রেডি, সমস্ত আমার গ্রুপ মেম্বাররা সবাই রেডি ছিল, আমি নিজেও ইভেন রেডি ছিলাম, পারফরমেন্স হবে। তো হঠাৎ করে ওয়েদার এত খারাপ হয়ে যায়, স্টেজ ভেঙে পড়ে, লাইট ভেঙে যায়, স্টেজ ভেঙে যায়, সেদিন পারফরমেন্স হয়নি, এরকমও হয়েছে। সেক্ষেত্রে সবার মন খারাপ হয়ে যায় যে কি হবে। বাট তার পরের দিনে আবার প্রোগ্রাম হয়, আবার আমরা বেস্ট থেকে বেস্ট পারফর্ম করতে পারি। তো ভালো মন্দ দুটোই মনে আছে। উনি যদি ড্যান্সার না হতো, তাহলে আপনি কি হতো? এটা আমি কখনো ভাবিনি যদিও, বাট ভাবনা আসে দেখতে দেখতে এখন সোশ্যাল মিডিয়াতে। এতে আমার এয়ার হোস্টেস হওয়ার খুব ইচ্ছা আর কি। আচ্ছা। যেহেতু ওখানে একটা ফিট ফাইনের ব্যাপার থাকে, বা ওদের অ্যাটমসফিয়ার দিয়ে আমার খুব ভালো লাগে। তো ডান্সার না হলে আমি ওটাই ট্রাই করতাম। জানি না হতে পারতাম কিনা, বাট ট্রাই তো করাই যেত। তো এই ভাবনা আসার কারণটা কি? এটাও একটা ব্যাপার আছে, 2-3 বছর না হলেও 4 বছর হবে। এটা হয়েছে এরকম ভাবে যে, আমি কলকাতাতে কোরিওগ্রাফির কাজ করতাম। এখন যেহেতু আমার বাবা ডেথ হওয়ার পর থেকে আমি কলকাতা থেকে ছেড়ে এখানে আছি। তো আগে আমি করতাম এটাই, যে কলকাতাতে যে সিরিয়ালের কোরিওগ্রাফিগুলো হতো, সো সিরিয়ালের কোরিওগ্রাফিগুলোতে আমি রক্তিমদা, যে আমি যার কাছে ডান্স করেছি আর কি, রক্তিম গোস্বামী, যে আমার টিচার ছিল আর কি, গুরু ছিলেন, তো তার আন্ডারেই আমি অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফির কাজ করতাম। তো সেক্ষেত্রে কী হয়, যখন আমি কাজ করতাম তখন যে আমার ফ্রেন্ড সার্কেল ছিল কলকাতাতে, তারা কিছু না কিছুভাবে যুক্ত ছিল। কেউ ছিল হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কোর্স করছে, কেউ করছে যেটা আমি বললাম, যেটা আমার ইচ্ছে আর কি, এয়ার হোস্টেস নিয়ে কোর্স করছিল। তো তাদের সাথে, তারা যখন আমার ফ্রেন্ড ছিল, কোনো না কোনো সময় আমার যখন কাজ না থাকতো কলকাতাতে, তখন আমি তাদের সাথে টাইম স্পেন্ড করতাম, তাদের ক্লাসেও যেতাম। তো তাদের ওই ড্রেস আপ বা ওই রকম অ্যাটমসফিয়ার আমার খুব ভালো লাগতো। তো খানিকটা আমারও মনে হয়েছিল যে আমি এটার পাশাপাশি, ডান্সের পাশাপাশি তারা যখন করছে, কখনো সময় যদি আমি ডান্স নিয়ে এগোতে না পারি বা সাকসেস না হই, ডেফিনেটলি আমি তো একবার ট্রাই করবো এয়ার হোস্টেস হওয়ার। স্টুডেন্টদের যে সাকসেস, মানে ধরো একটা স্টুডেন্ট ভালো পারফর্ম করছে স্টেজে, এইটা দেখে তোমার কেমন অনুভূতি হয়? খুব ভালো লাগে, কারণ আমি তার গুরু হিসাবে মানে আমার খুব প্রাউড ফিল করি প্রথমেই আর কি, যে একটা স্টুডেন্ট পারফর্ম করছেন, তো সেটা একটা গুরুর কাছে বিশাল ব্যাপার আর কি। খুব ভালো লাগে যে আমার স্টুডেন্ট, আর যদি সেটা আমার থেকেও বেটার হয়, আরো বেশি ভালো লাগে যে আমি কিছু শেখাতে পেরেছি, সেই শেখানোর জন্যই সে আজকে এই জায়গায় গিয়েছে। তো ভীষণ ভালো। টিচার হিসেবে তোমার কাছে ইমোশনাল মোমেন্ট যদি কিছু থাকে? টিচার হিসাবে ইমোশনাল মোমেন্ট বলতে, যেটা আমি প্রথমেই বললাম, একটু আগেই বললাম, যে আমার কোনো স্টুডেন্ট
বা আমার টিম মেম্বার যারা আছে তারা স্টেজ পারফরমেন্স করছে, বেটার পারফরমেন্স করছে, আমার থেকেও বেটার করছে বা ডেডিকেট করছে আমাকে কোনো কিছু নিয়ে, তো সেটা আমি খুব ইমোশনাল হয়ে যাই সেক্ষেত্রে। আমার স্টুডেন্ট বা আমার গ্রুপ মেম্বার বা টিম মেম্বার তারা আমার সাথে এতদিন থাকছে, এতদিন কাটছে, তারা আমাকে ভালোভাবে জানে, চেনে, কোনটা আমার ভালো মন্দ বোঝে। তো তারা সেটা যখন একটা স্টেজের মধ্যে প্রেজেন্টেশন দেয়, আর আমি যখন পাবলিককে মানে অডিয়েন্সের মাঝে থেকে দেখি, সেটা খুব হয়েছে আমার অ্যানুয়াল শোতেই হয়েছে, যে টিম মেম্বাররা সবাই একটা পারফরমেন্স করছে বা আমার স্টুডেন্টসরা করছে, আমি এরকম আমাকে বলেছে যে এখানে অডিয়েন্সের মিডল থেকে দেখতে হবে, তো অডিয়েন্স মিডলে আমি পুরো চোখ দিয়ে জল বেরোচ্ছে এরকম আর কি, খুব ভালো লাগে, এটা ইমোশনাল হয়ে পড়ি আর কি। তুমি বলছো যে তুমি কলকাতাতে প্রচুর কোরিওগ্রাফি করেছো ইভেন, তো সেই জায়গাতে তুমি যদি একটু এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করো। সেখানে এক্সপিরিয়েন্স বলতে অনেকগুলো ছিল, অনেকগুলো বলতে আমি কোরিওগ্রাফি করতাম, আমার যে স্যার আছে বললাম রক্তিমদার সাথে অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফি, আমি কিছু দু একটা মুভিরও রক্তিমদা সেখানে ডিরেক্ট করেছে, সেই মুভিতেও আমি রক্তিমদার সাথে অ্যাসিস্ট কোরিওগ্রাফি কাজ করেছি। তো সেক্ষেত্রে এরকম হয়েছে যেটা আমরা সামনে থেকে দেখি সেটা কিন্তু ওখানে হয় না ওইরকমভাবে। রাত জেগে শুটিং করা ফার্স্টেই, আচ্ছা, সেই ফ্লোরে রাত জেগে থাকা, এরকমও হয়েছে 4টা-5টা অবধি শুটিং করেছি, রাত্রি 3টে-4টা অবধি শুটিং করে পর ওখান থেকে আমি স্টেশন আসা, স্টেশনে এসে পর ট্রেন ধরে পর বাঁকুড়া আসা, বাঁকুড়া থেকে এসে স্কুল জয়েন করা, আমি যেহেতু স্কুল টিচার, এরকম অনেক দিন গেছে। আর ওখানে শুটিংয়ের কাজ বলতে সবাই খুব ভালো মানুষ, ওখানেও আর্টিস্টরা যারা খুব ভালো হয়, তাদের সাথেও আমার ভালো বিহেভিয়ার, তাদের সাথেও আমার ভালো কন্ট্যাক্ট এখনও ইভেন আছে। তো শুটিং ফ্লোরের কথা বলতে গেলে মনে পড়ে যে যখন ডান্স কোরিওগ্রাফি বা যখন ডান্স হয় শুটিংয়ের, তো সামনে থেকে আমরা যেটা দেখি তার অপোজিট, একদম অপোজিট হয়। ওখানে এরকমভাবে হয় আর কি, ওখানে শুটিং যখন আমি করি আর কি, শুটিংয়ের কোরিওগ্রাফি ওখানেও এরকম হয় যে হয়তো 2-3 মিনিটের গান, সেই কোরিওগ্রাফিটা করতে প্লাস 1 থেকে 2 দিন চলে যায়। কারণ আমরা দেখি 2-3 মিনিট, কিন্তু সেটার পিছনে থাকে 2-3 দিন, কারণ তাদেরকে ফার্স্ট রিহার্সাল করার পর ছোট ছোট পার্ট রিহার্সাল করে পর সেটা টেক নেওয়া, ইভেন এটাও হয় সামনে আমাকে দেখাতে হয়, আমি সামনে ডান্স করে দেখাচ্ছি, পিছনে শুট হচ্ছে বা আমার পিছনে ক্যামেরা যাচ্ছে, দেখানো হচ্ছে, সেখানেও আমার রেস্ট্রিকশন আছে, ডান দিক বাঁ দিক দেখানো চলবে না। তো এগুলো খুব ছিল আর কি, রাত জেগে শুটিং করা, রাত জেগে মাস্তি করা, তারপর ঘুরতে যাওয়া, এইসব রাতে শুটিংয়ের পর ঘুরতে যাওয়া, এসব করেছি, এইসব আগে হয়েছে। আচ্ছা, এইটার থেকে কোনোদিন মাথায় আসেনি যে অ্যাক্টিং লাইনটা ট্রাই করবো বা কিছু? না বলাটাই বলবো, কারণ ওখানে দেখলাম ওটা আরো বেশি ডিফিকাল্ট। আচ্ছা, কারণ আমি যে জায়গায় যে জিনিসটা আমার প্রফেশন, সেটা ছেড়ে আমি অন্য ট্র্যাকে অন্য লাইনে যাওয়াটা আমি মনে করি না সেটা বেশি ভালো হবে। কারণ আমি যে জায়গাটা করেছি সেটা আমি অনেক দিন ধরে সেই জায়গাটা করে এসেছি বলে ওই জায়গায় পৌঁছেছি। এবার আমি হঠাৎ করে অ্যাক্টিংয়ের লাইনে চলে যাওয়া মানে অ্যাক্টিংটাকে আমাকে আবার শুরু থেকে সেটা স্ট্রাগল করে সেই জায়গায় পৌঁছাতে হবে। তো সেটা থেকে আমি আমার ট্র্যাক ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, তো তার থেকে বেটার আমি আমার লাইনে ঠিক আছে, আমি মানে ভাবিও নি কখনো এটা। হ্যাঁ, আমি ভালো ডান্স কোরিওগ্রাফার হবো, ভালো জায়গায় পারফরমেন্স করবো, বিদেশে যাবো, এইসব ভাবনা চিন্তা এসেছে, ভালো করবো, বাট অগ্নি, তাহলে এবার আমরা আসি র্যাপিড ফায়ারে। একদম। ফেভারিট ড্যান্সার কে? টেরেন্স লুইস। স্টেজ পারফরমেন্স না রিলস? স্টেজ পারফরমেন্স। বলিউড না হিপ হপ? বলিউড। ফেভারিট সং টু পারফর্ম? বলিউড মিউজিক। চা না কফি? কোনোটাই না, বাট কফি। পাহাড় না সমুদ্র? শুধু। ড্রিম কোলাবোরেশন কার সাথে? টেরেন্স লুইস। ওয়ান মেসেজ ফর ইয়াং ডান্সার্স? প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট ডান্সার্স। যত তুমি প্র্যাকটিস করবে নিজের সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। তো আমি বলবো ইয়ং ডান্সারদেরকে যে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে এসে কোরিওগ্রাফি করে যাও, চেষ্টা করে যাও, সাফল্য ঠিক হবে, এখন নাও পরে হলেও হবে। আজকে আমরা কিন্তু সবাই অগ্নি সম্পর্কে অনেক কিছু জানলাম। আর তোমাদের যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে এবং আমাদের টক টু ইনফিনিটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং ফলো করতে একদম ভুলো না। আমি সৌরভ, আজকের মতো পডকাস্ট এখানেই শেষ করলাম। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।